সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতি, পানিবন্দী 16 লাখ মানুষ। মৌলভীবাজার ও হবিগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত। আওয়ামী লীগের 75 বছর পূর্তিতে মাসব্যাপী নানা কর্মসূচি। কাল থেকে রাজধানীতে আনন্দ শোভাযাত্রা, সোহরাওয়ার্দীতে আলোচনা সভা। পরিকল্পিতভাবেই চামড়ার দাম কমিয়েছেন ট্যানারি মালিকরা। ক্ষুব্ধ মৌসুমী ব্যবসায়ীরা, পাচারের শঙ্কা, সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। নগরবাসীর জন্য এখনো নিশ্চিত হয়নি মানসম্মত নাগরিক সেবা। উত্তর সিটির অনেক এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, সমাধান নেই। এবং সুপার 8 কাল ভোরে বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়া। 17 বছরের রেকর্ড ভাঙতে চায় টাইগাররা। রাতে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ। দুপুরের সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দর্শক এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফ করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে সবুজ ধরিত্রী কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। সর্বোচ্চ জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সবুজ ধরিত্রী প্রোগ্রাম, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সারা দেশে সড়ক, মহাসড়কে দুপাশে সড়ক বিভাজনে ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, বাড়ির আঙ্গিনা, নদী, খাল, বিল ও জলাশয়ের দুই পারে বৃক্ষরোপণ। একইভাবে মহানগর সকল সিটিতে ছাদে, ব্যালকনিতে উপযোগী পরিবেশ সৃষ্টির মাধ্যমে বৃক্ষরোপণে নাগরিক সমাজকে পরিবেশ সম্পর্কে উদ্বুদ্ধ করণ এবং কর্মসূচি গ্রহণ। আমাদের কর্মসূচির মধ্যে আমরা সকাল 7টা আমাদের সভাপতি, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ধানমন্ডি 32 নম্বর বাড়িতে তথা বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা প্রদর্শনের পর আমাদের সহযোগী মাতৃপ্রতিম সংগঠন এবং কি অন্যান্য বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। আমরা টুঙ্গিপাড়ায় আমাদের কর্মসূচি রয়েছে। সকাল 10:30 টুঙ্গিপাড়া চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে একটি প্রতিনিধি দল শ্রদ্ধাঞ্জলি। আর আপনারা জানেন যে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ, আলোচনা সভা। দর্শক, বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফ করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 4 জেলায় ছড়িয়ে পড়েছে বন্যা। এতে এই অঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 16 লাখ মানুষ। নতুন করে হবিগঞ্জের নবীগঞ্জে প্লাবিত হয়েছে 20টি গ্রাম। অনেকে গিয়েছেন আশ্রয় কেন্দ্রে। সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকায়। এদিকে তিস্তা ধরলার পানি বেড়ে লালমনিরহাট ও কুড়িগ্রামে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। বৃষ্টি না থামলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র।
সহকর্মীদের তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে থামছেই না বৃষ্টি, সড়কে হাঁটু থেকে কোমর পানি, তাই যানবাহনের পরিবর্তে সড়ক যাতায়াতে চলছে নৌকা। জেলার 10 উপজেলায় 1018টি গ্রামের প্রায় 70,000 মানুষ পানিবন্দী। এতে চরম দুর্ভোগে দিন কাটছে দুর্গতদের। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে গেছেন প্রায় 20,000 মানুষ। সিলেট নগর সহ জেলার 13টি উপজেলায় পানিবন্দী হয়েছেন অন্তত 13 লাখ মানুষ। নগরীর 42টি ওয়ার্ডের মধ্যে প্লাবিত হয়েছে 23টি ওয়ার্ড। শুধু নগরেই পানিবন্দী 1.5 লাখ মানুষ। সড়ক জুড়ে পানি থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। ক্ষতি তো হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। আমার পালন গেছে, এরপরে আপনার মাল টাল যা আছে খেতা বালিশ এটা সবটা ভিজে গেছে। খানি বনি নাই বাচ্চা অনেক দূর নিয়ে চলছি আমরা। ভাই আমরা খুব ভীতি গেছে, তাদের বাচ্চা কাচ্চা এখন কই যাবো ভাই, বুঝছো নাকি? তো হয়েছে পানি তেমন কোনো বাঁচতেছি ভাই। সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে কোম্পানিগঞ্জ, গুয়ানঘাট, কানাইঘাট উপজেলা। গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় এসব এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন। তলিয়েছে ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। অনেকেই উঁচু এলাকায় আশ্রয় নিয়েছেন, অনেকে গিয়েছেন আশ্রয় কেন্দ্রে। জেলার প্রতিটি উপজেলায় খোলা হয়েছে একটি করে কন্ট্রোল রুম। মৌলভীবাজারে সড়ক উপচে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি, তলিয়ে যাচ্ছে বসতবাড়ি। পানি ঢুকে পড়ায় চরম বিপাকে দুর্গতরা। চুলা জ্বালাতে না পারায় অনাহারে দিন কাটছে অনেকের। জেলার 7টি উপজেলার 432টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী অন্তত 2 লাখ মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। আমার বাড়িঘর ডুবাই লিছে, যে পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতি। আমরা উঠতে আমরা আলাদা বাড়িতে আইছি। গরু ডুবাইল রান্না উনতাম পারি না, খাইতাম উঠতাম পারি না, গরুর মাঝে পানি বেশি। জেলায় মনু নদীর পানি চাঁদনী পয়েন্টে বিপদসীমার 41 সেন্টিমিটার ও জুরি নদীর পানি 206 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝুঁকিপূর্ণদের নিরাপদ আশ্রয়ে জেলায় খোলা হয়েছে 98টি আশ্রয় কেন্দ্র। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ উপচে প্লাবিত হয়েছে 25টি গ্রাম। এতে পানিবন্দী হয়েছেন অন্তত 30,000 মানুষ। বন্যা আক্রারা ছুটছেন নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে। আমরা আসি খুব অসাধ্যে, গরু বাছুর লইয়া, বকরি চকরি লইয়া আসি, মানুষ লইয়া। কিছু মানুষ আসি আপনার স্কুল, আর কিছু মানুষ আছে বাড়ি ঘর। জিনিসপত্র অনেকটা নষ্ট হয়েছে, গরু উড়াত নিয়ে গ্রাম আমরা উম্মর হচ্ছে। এদিকে উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে লালমনিরহাটের নিম্নাঞ্চল। এতে তলিয়ে গেছে ধান, বাদাম ও বিভিন্ন ফসল সহ রাস্তাঘাট। চলাচলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ, সৃষ্টি হয়েছে বিশুদ্ধ পানির সংকট। তিস্তা, ধরলা সহ 16টি নদীর পানি বিপদসীমার উপরে ওঠায় কুড়িগ্রামেও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়েছে চরাঞ্চলের শত শত মানুষ। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, বন্যা পরিস্থিতি নিয়ে আরো তথ্য জানাতে সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান ও সালে এলাহি কুচির। আমরা প্রথমে চলে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মেহেদি। সুনামগঞ্জে বানভাসী মানুষের জন্য সরকারের তরফ থেকে কোনো সাহায্য দেওয়া হয়েছে কিনা, আর আশ্রয় কেন্দ্রে মানুষের ভোগান্তির কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। দর্শক, সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। আমরা সুনামগঞ্জের তথ্য আবারও আপনাদেরকে জানাচ্ছি। এর আগে আমরা মৌলভীবাজারে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সালে এলাহি কুটি। আপনি তো মৌলভীবাজারে রয়েছেন, সেখানকার বন্যা পরিস্থিতির কি অবস্থা? সেখানে প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, সাহায্য সহযোগিতার আর আশ্রয় কেন্দ্রের ব্যাপারেও কি তথ্য রয়েছে জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অনেকটা স্থিতিশীল। এখন পর্যন্ত মৌলভীবাজারের যে কটি প্রধান নদী সেগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও কোনো নতুন এলাকা প্লাবিত হচ্ছে না। তবে হাওর অঞ্চলের নিম্নাঞ্চল সেটা অনেকটা প্লাবিত হচ্ছে। আর যেটা যে মৌলভীবাজারের যে প্রধান নদী যেটা মনু নদী, সেই মনু নদীর পানি 41 সেন্টিমিটার উপর দিয়ে এখন পর্যন্ত প্রবাহিত হচ্ছে, যেটা গতকালকে রাত্রেও ছিল 35 সেন্টিমিটার, এটা 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ধলই নদী সেটা 111 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে
যে গতকালকে যে ভাঙ্গন দেখা দিয়েছিল সেই ভাঙ্গন দিয়ে যে পানি প্রবাহিত হওয়ার অনেকটা চাপ কমে গেছে এবং এই যে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার কথা ছিল সেখান থেকে অনেকটাই মানুষ রেহাই পাচ্ছেন এবং যেসব জায়গা প্লাবিত হয়েছিল সেই সব জায়গা থেকে পানি নামতে শুরু করেছে। তবে মনু নদীর যে পাড়ের যে অংশটা সেইখানে যে মানুষের দুর্ভোগটা অনেকটা চরম আকারে পৌঁছেছে। বিশুদ্ধ খাবার পানির সংকট সহ মানুষের যে রান্না করার যে ব্যবস্থা, পয় নিষ্কাশনের যে ব্যবস্থা সেটা অনেকটাই ব্যাহত হচ্ছে, যার কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। অনেক মানুষই এই যে তাদের ঘর বাড়ি ছেড়ে নদীর রাস্তায় আশ্রয় নিয়েছে এবং তাদের জনজীবন অনেকটা বিষাদময় হয়ে পড়েছে। এখানে অনেক মানুষ আশ্রয় নিয়েছেন। এখানে পৌরসভার পক্ষ থেকে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাদেরকে যৎসামান্য পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো শুকনো খাবার পৌঁছায় নাই। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে বলেছেন যে এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা আছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে বিশুদ্ধ খাবার সহ পানি সহ খাবার সরবরাহ করা হবে এবং এখন পর্যন্ত সেটা করা হয়নি। তবে এই মৌলভীবাজারের যে প্লাবিত ইউনিয়ন 47টির প্রায় 475টি গ্রাম প্লাবিত এবং 2,81,000-এর মতো মানুষ বন্যা কবলিত। এখানে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে 204টি। এই আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত প্রায় 6,000-এর মতো মানুষ এখানে উঠেছে এবং মানুষের এই আশ্রয় কেন্দ্রগুলোতেও অনেকটা গাজাগাদি করে থাকার কারণে রোগ বিস্তার লাভ করছে বলে এখানকার যারা আশ্রয় নিয়েছে তারা আমাকে এই বিষয়ে জানিয়েছে। তবে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, পানি উন্নয়ন বলেছে যে উজানের যে আমাদের পার্শ্ববর্তী দেশের যে ভারতের যে মন নদীর উৎপস্থল সেখানে বৃষ্টি কম থাকায় এখন পর্যন্ত পানি বাড়ার সম্ভাবনা নেই এবং যদি বৃষ্টি না হয় তাহলে বন্যা আর পানির সম্ভাবনা নেই বলে আমাকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ কুচি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা এতক্ষণ মৌলভীবাজারের তথ্য জানছিলাম, এবার আমরা চলে যাব সুনামগঞ্জে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মেহেদি। মেহেদি, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির এখন কি অবস্থা? বানভাসী মানুষের জন্য প্রশাসনের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, কি তথ্য রয়েছে দর্শকদের জানাবেন। লাবণী, সুনামগঞ্জে কিন্তু অবস্থা এখনো পরিবর্তিত। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের পৌর শহরের হাসননগর এলাকায়। এখানে কিন্তু পানি প্রায় প্রত্যেকটা ঘর আসলে ডুবে গেছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে ছিলাম একটি আশ্রয় কেন্দ্রে, সুনামগঞ্জ সরকারি কলেজের যে আশ্রয় কেন্দ্র সেই আশ্রয় কেন্দ্রে, এবং সেই আশ্রয় কেন্দ্র সহ যে প্রায় সবকটি আশ্রয় কেন্দ্রে একটি অভিযোগ আছে যে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো তৎপরতা তারা আসলে দেখতে পাননি বা তাদেরকে কোনো সহযোগিতা তারা প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু পাননি। তবে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরীর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের 516টি আশ্রয় কেন্দ্র খুলে রাখা হয়েছে এবং শুকনো খাবার, সুপেয় পানি পৌঁছে দেওয়ার জন্য সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা পৌঁছে দিবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হলাদার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সুনামগঞ্জে এখন কোনো বৃষ্টিপাত নেই। গত 24 ঘন্টায় 57 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে রেকর্ড করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং যেখানে বৃষ্টি হলে সুনামগঞ্জের সমস্যা হয়, ভারতের চেরাপুঞ্জিতে, সেখানে কিন্তু আজকে খুবই কম বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ 44 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সুনামগঞ্জে সুরমা নদীর পানি কিন্তু প্রায় 20 সেন্টিমিটার কমেছে এবং বিপদসীমা 27 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে নদীর পানি কমলেও কিন্তু হাওরের পানি কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, যেটি আসলে মানুষকে দুর্ভোগে ফেলছে। এবং সুনামগঞ্জে 516টি আশ্রয় কেন্দ্রে প্রায় 19,000 মানুষ আশ্রয় নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। লাবণী, ধন্যবাদ মেহেদি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, বন্যা পরিস্থিতির আরো তথ্য জানাবো। তিস্তার পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে রংপুর। এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, তিস্তার পানি বেড়ে তো লালমনিরহাট ও কুড়িগ্রামে প্লাবিত হয়েছে অনেক চরাঞ্চল, কি তথ্য রয়েছে এখন সেখানকার বন্যা পরিস্থিতির কি অবস্থার, নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা জানাবেন। এই তিস্তার পানির বৃদ্ধির কারণে লালমনিরহাটে এবং রংপুর এবং কুড়িগ্রামের বেশ কয়েকটি এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমি বলি যে গঙ্গাচড়ার লক্ষ্মীটারি এবং কোলকন্দ ইউনিয়নের কয়েকটি গ্রামে নিম্নাঞ্চল এবং কুড়িগ্রামের রৌমারি, রাজীবপুর এবং চিলমারি এবং রাজারহাট
উপজেলার বেশ কয়েকটি এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেখানকার মানুষজন বেশ দুর্ভোগে রয়েছেন। স্থানীয় প্রশাসন তাদেরকে শুকনো খাবার দেওয়ার চেষ্টা করছেন বা দিচ্ছেন। আরেকটি বিষয় বলি যে আমি এই মুহূর্তে রয়েছি তিস্তার কাউনিয়া উপজেলার গদাই গ্রামে। এখানে বেশ কয়েকটি এলাকায় প্রায় 500 মিটার এলাকা এখানকার ভেঙে গেছে গত 3 দিনে। একেবারে কয়েকটি বাড়ি একে ঝুঁকিপূর্ণ রয়েছে। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা নিজ উদ্যোগে বস্তা ফেলে বাঁশের খুঁটি ফেলে ভাঙন রক্ষার চেষ্টা করেছেন এবং কয়েকটি বাড়ি ইতিমধ্যে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন, তারা অভিযোগ করে বলছেন যে পানি উন্নয়ন বোর্ড দায় সারাভাবে জিও ব্যাগ ফেলেছে, যে কারণে এখানকার ভাঙন রোধ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তারা দাবি করছেন যে কোনো মূল্যে এই গ্রাম রক্ষা করতে হলে দ্রুত এই জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করতে হবে। এই ভাঙন যদি রোধ করা না যায় তাহলে গদাই গ্রামের যে 500টি পরিবার রয়েছে অর্থাৎ পুরো একটি গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে। একই সঙ্গে যে নদী রক্ষা বাঁধ রয়েছে সেই নদী রক্ষা বাঁধ ভেঙে যাবে। যদি নদী রক্ষা বাঁধ ভেঙে যায়, এই মুহূর্তে হুমকির মুখে রয়েছে, তাহলে তিস্তা সড়ক সেতু, তিস্তা রেল সেতু রয়েছে সেগুলো কিন্তু ভেঙে যাবে, অর্থাৎ নদী করবে বিলীন হবে। এই মুহূর্তে যেটি প্রয়োজন সেটি হচ্ছে এই গদাই গ্রাম রক্ষা করার জন্য দ্রুত ভাবে এই তিস্তার যে এলাকাটি রয়েছে সেখানে জিও ব্যাগ ফেলা দরকার। একইভাবে আরেকটি তথ্য দিয়ে রাখি যে তিস্তার এই পানি বৃদ্ধির কারণে গতকাল সন্ধ্যা 7:30টায় উলিপুরের একটি ঘটনা ঘটেছে, নৌকাডুবির ঘটনা ঘটেছে। সেখানে 26 জন যাত্রী নিয়ে নদী পারাপারের সময় নৌকাটি ডুবে যায়। একজনের লাশ উদ্ধার করেছে, 8 জনকে জীবিত উদ্ধার করেছে এবং বাকি যারা আছে তাদেরকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করছে। অর্থাৎ এই যে তিস্তার পানি বৃদ্ধির কারণে যে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, সেই প্লাবিত এলাকাগুলোতে সরকারের বিশেষ নজরদারি দেওয়া হয়, ভাঙ্গন কবলিত এলাকাগুলোতে যেন জিও ব্যাগ ফেলানো হয় সেই দাবি করেছেন ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দারা। তো এই ছিল রংপুর থেকে তিস্তার সর্বশেষ খবর। ধন্যবাদ রফিক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, তিস্তার পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে রংপুর থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন বোনার আমাদের সহকর্মী রফিক। এদিকে টানা বর্ষণে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। তবুও ঝুঁকি নিয়ে এখনো পাহাড়ের আশপাশে বসবাস করছে লক্ষাধিক মানুষ। এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। পাহাড় ধসের ব্যাপারে কি আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা জানাবেন আমাদের। জি, আপনি যেমনটা বলছেন, গতকাল রাত্রের থেকে চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়েছে। আজ সকাল 10টা থেকে চট্টগ্রামে মূলত ভারী বৃষ্টি শুরু হয়। তার আগে থেকে গতকালকে আমরা যেটি দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পাহাড়ের পরিবেশে যারা ঝুঁকিপূর্ণ বসবাস করেন তাদের সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়েছে। আমরা এখন রয়েছি লালখান বাজার এলাকার একটি বড় পাহাড়। সেটি আসলে পাহাড় বলতে গেলে পাহাড় নেই, কারণ পাহাড় কেটে এখানে বসত বাড়ি করা হয়েছে। যে যেভাবে পেরেছে আসলে পাহাড় কেটে মূলত চট্টগ্রামের বেশিরভাগ পাহাড় সাবার করা হয়েছে। কারণ এখানে আগে একসময় অনেক বড় পাহাড় ছিল, সেই পাহাড় কেটে পাকা থেকে শুরু করে অনেকে বহুতল ভবন পর্যন্ত নির্মাণ করেছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দেখেও বিষয়গুলো না দেখার ভান করছেন বলে পাহাড় রক্ষা কমিটির নেতারা বলছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা 26টি ঝুঁকিপূর্ণ পাহাড় তারা চিহ্নিত করেছেন এবং ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো রক্ষা করার জন্য তারা সাইনবোর্ড, বিভিন্ন ধরনের সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন। কিন্তু যারা নাগরিক সমাজের প্রতিনিধি রয়েছেন তারা বলছেন যে আসলে লোক দেখানো অভিযান এবং বৃষ্টি শুরু হলে যে পাহাড় ব্যবস্থাপনা কমিটির বৈঠক এগুলো আসলে করে কোনো লাভ নেই। কারণ যতক্ষণ না পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া না যায় ততক্ষণ পর্যন্ত এই পাহাড় আসলে রক্ষা করা যাবে না। আজ আমরা যেটি জেনেছি বৃষ্টি হওয়ার পর আজ বিকাল 3টায় জেলা প্রশাসনের একটি পাহাড় ব্যবস্থাপনা কমিটি একটি বৈঠক ডেকেছেন। আসলে প্রতিবারেই বৃষ্টি শুরু হলে বা বর্ষাকাল আসলেই পাহাড় ব্যবস্থাপনা কমিটি বৈঠক করেন, পাহাড়ে যারা প্রদেশে বসবাস করে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করেন, বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেলে এসব আর আলোর মুখ দেখে না। কিন্তু বছরের পর বছর ধরে চট্টগ্রামের বিভিন্ন পাহাড় সাবার করে বিভিন্ন কলোনি, বসত বাড়ি এবং বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে, কিন্তু এগুলো রক্ষায়, পাহাড়গুলো রক্ষায় কোনো ধরনের কার্যকর উদ্যোগ নেই, আমরা এখন পর্যন্ত দেখিনি। আর একটি বিষয় হচ্ছে যে এই পাহাড়ের প্রদেশে যারা বসবাস করেন তারা বেশিরভাগই নিম্নআয়ের মানুষ, তারা খেটে খাওয়া মানুষ, বিভিন্ন শ্রমজীবী মানুষ। এদেরকে পুঁজি করে মূলত এক শ্রেণীর প্রভাবশালী যারা রয়েছেন তারা মূলত টাকার পাহাড় গড়েছেন। কারণ পাহাড় রক্ষা করার ক্ষেত্রে বারবার জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হলেও, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলে আসলে কোনো ধরনের উদ্যোগ কাজে আসছে না। আরেকটি বিষয় হচ্ছে যে চট্টগ্রামের যতগুলো পাহাড় রয়েছে এই পাহাড়গুলো ধ্বংসের পেছনে এখানকার যারা কাউন্সিলর রয়েছেন তারা দায়ী
তাদেরকে দায়ী করছেন আসলে যারা সচেতন নাগরিক কমিটি আছেন তারা বলছেন আসলে স্থানীয় যারা প্রভাবশালী রয়েছেন তাদের ইন্ধনেই মূলত পাহাড়গুলো কেটে সাবার করা হচ্ছে। আমরা একটি বিষয় জানিয়ে রাখি, কয়েকদিন আগে আমরা দেখেছি নাগিন পাহাড় খ্যাত একটি পাহাড় ছিল, সেই পাহাড় কেটে মূলত প্লট করা হয়েছিল গত মাস দুয়েক আগে। এই খবর পাওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। অভিযান চালিয়েই মূলত তারা দায় সেরেছেন, কিন্তু তারা কার্যকর কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। আসলে বলা যায় বৃষ্টি শুরু হয়েছে, যে কোনো মুহূর্তে চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে, কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেটি তারা মাইকিং করছেন। যারা পাহাড়ে বসবাস করেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। কিন্তু আসলে পাহাড় রক্ষায় বা পাহাড় প্রদেশে যারা ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করেন তাদেরকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার বা স্থায়ীভাবে পাহাড় রক্ষা করার কোনো ধরনের উদ্যোগ এখন পর্যন্ত জেলা প্রশাসন বা সিটি কর্পোরেশন বা সরকারের অন্য কোনো সংস্থার পক্ষ থেকে আমরা দেখিনি। ধন্যবাদ নাজিম আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, টানা বর্ষণে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছে চট্টগ্রামে, এই ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, বন্যা পরিস্থিতির আরো তথ্য জানাবো আপনাদেরকে। এবার আমরা চলে যাব হবিগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমির হামজা। আমির, আপনি তো হবিগঞ্জে রয়েছেন, হবিগঞ্জে এখন বন্যা পরিস্থিতির কি অবস্থা, অবনতির দিকে কি যাচ্ছে কিনা, আর যারা বানভাসী রয়েছেন তাদের জন্য কি প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন আমাদের বিস্তারিত। লাবণী, আসলে দেখুন প্রতি মুহূর্তেই নবীগঞ্জ উপজেলার যে বন্যা পরিস্থিতি সেটি অবনতির দিকে যাচ্ছে। আর কারণ হচ্ছে যে কুশিয়ারা নদীর যে পানি সেটি কিন্তু আসলে প্রতি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে এবং পানি কিন্তু ফুলে ফুলে যে লোকালয়ে প্রবেশ করছে। যেটি আমি এখন রয়েছি ইনাদগঞ্জ ইউনিয়নের যে কসবা গ্রামে, বা এই কসবা গ্রামের সহ আশপাশের এলাকাগুলোতে কিন্তু আসলে এই যে দেখতে পাচ্ছেন আপনি যে বাড়িঘর ঘুরতে কিন্তু এভাবেই কিন্তু আসলে পুরো এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে এবং পানির যে তীব্র স্রোত সেই স্রোতে কিন্তু আসলে দাঁড়ানো যাচ্ছে না, এমন এই স্রোত রয়েছে এই এলাকার যেদিকে পানি প্রবেশ করছে। এবং এখানকার যারা বাসিন্দারা আছেন তারা কিন্তু অনেকেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং যারা এখনো বাড়িতে রয়েছেন তাদের কিন্তু বাড়িঘরের যে ঘরে যারা অনেক একটু উঁচু স্থানে আছেন এখন বর্তমান অবস্থায় অবস্থান করছেন। এছাড়া কিন্তু আসলে যারা এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে যেতে পারেননি বা যাননি তারা কিন্তু আসলে যারা গিয়েছেন তাদের কিন্তু আসলে খাবার সংকট রয়েছে। আশ্রয়কেন্দ্রের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে বা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ খাবার মজুদ রয়েছে। তবে গতকাল থেকে যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন তারা কিন্তু আমাদেরকে অভিযোগ করছেন যে গতকালকে থেকে আজকে পর্যন্ত তারা এখন পর্যন্ত উপোস রয়েছেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। তবে সবশেষ বলা যায় যে যদি উজানের যে ঢল, পাহাড়ি ঢল, সেই ঢল যদি নেমে না আসে তাহলে কিন্তু আসলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। তবে কিন্তু না, যে পানিগুলো লোকালয়ে প্রবেশ করছে সেই পানিগুলো কিন্তু আবার বের হতে কিন্তু আসলে খুব সময় লাগবে, যে কারণে আসলে খুব সহসাই এই বন্যা পরিস্থিতি উন্নতি হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সিএনজি চালিত অটোরিকশায় তারা ঠেলে নিয়ে আসছেন। এরকম কিন্তু এই যে সড়কটি দিয়ে প্রতিনিয়ত কিন্তু আমরা এখন পর্যন্ত প্রায় 10টি এরকম গাড়ি আমরা দেখতে পেয়েছি যেগুলো আসলে বিকল হয়ে গেছে পানির মধ্যে, পানির স্রোতে যেতে পারছে না তারা, এবং এরকম কিন্তু আসলে অবস্থা প্রায় প্রতিটি এলাকায়। তো এই ছিল আসলে আমার কাছে নবীগঞ্জের যে বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা। আমরা দেশ টিভির দর্শকদের বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতির সবশেষ। ধন্যবাদ আমির হামজা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, হবিগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আমির হামজা। প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তিতে দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজন করতে যাচ্ছে আওয়ামী লীগ। কেন্দ্রীয়ভাবে রাজধানীতে হবে আনন্দ শোভাযাত্রা, সোহরাওয়ার্দী উদ্যানে হবে আলোচনা সভা। একইভাবে সারা দেশে দলের বিভিন্ন পর্যায়ের ইউনিটে মাসব্যাপী কর্মসূচি থাকবে। নেতারা বলছেন, ঐতিহ্য, সংগ্রাম আর অর্জনের ধারাবাহিকতায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে সভাপতি শেখ হাসিনা উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণের দিক নির্দেশনা দেবেন। জয় যাদবের রিপোর্ট। 23 জুন দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি।
দলের প্লাটিনাম জয়ন্তী উদযাপনে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। 21 জুন শুক্রবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডির 32 নম্বর পর্যন্ত আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি। 23 জুন সকালে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হবে আলোচনা সভা। এই আলোচনা সভাটা অনুষ্ঠিত হয়, কিন্তু আসলে এটা আলোচনা সভা হবে না। এই আলোচনা সভার নামে এটা অনেক বড় একটা জনসভা হবে এবং সেইভাবে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে এই জনসভায় যেহেতু প্রত্যেকটি জেলায় আমরা আলাদা আলাদা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কারণে এই ঢাকা জেলা এবং মহানগর উত্তর দক্ষিণ ছাড়া অন্য কোনো জেলা এখানে পার্টিসিপেট করবে না। এরকম র্যালি সারা দেশে করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমরাও অনুরোধ জানাচ্ছি যে 23শে জুন এই দিনটিতে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা থাকবে। লড়াই, সংগ্রাম আর অর্জনের প্লাটিনাম জয়ন্তীর মঞ্চ থেকে আওয়ামী লীগ সভাপতি আগামীর দিক নির্দেশনা দেবেন বলে জানান নেতারা। দেশকে 2041 সালের স্মার্ট বাংলাদেশ তথা বঙ্গবন্ধুর স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বার জন্য এবং ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটা সোনার বাংলাদেশ গড়বার প্রত্যয় তিনি ব্যক্ত করবেন। আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে, আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে আমাদের কাজ করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য জাতির পিতার সুযোগ্য সন্তান দেশরত্ন শেখ হাসিনা তিনি বিশদ দিক নির্দেশনা দিবেন। দলের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেন্দ্রের পাশাপাশি জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মাসব্যাপী কর্মসূচি পালন করা হবে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সকল জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে আমরা শোভাযাত্রা করার কথা বলেছি এবং কেন্দ্রীয় কর্মসূচির সাথে মিল রেখে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য আমরা সাংগঠনিক নির্দেশনা দিয়েছি। এটি আমাদের কাছে একটা আবেগ এবং অনুভূতির বিষয়। আমরা চেষ্টা করছি যে আমরা সারা বাংলাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করব। দলের ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি, শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এইসব কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হবে বলে জানান আওয়ামী লীগ নেতারা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। প্রতি বছরের মতো এবছরও দেশের চামড়ার দাম নিয়ে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। গরুর চামড়ার দাম কিছুটা থাকলেও ছাগলের চামড়ার দাম নেই বললেই চলে। যদিও এই চামড়াই পার্শ্ববর্তী দেশ ভারতে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে, ফলে শঙ্কা দেখা দিয়েছে চামড়া পাচারের। তবে বিজিবি বলছে চামড়া পাচার রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত কুষ্টিয়ার বাবুরালী গেট। এবারের কোরবানির ঈদে এখানে ছাগলের চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা 3 লক্ষ ও গরুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1 লক্ষের মতো। তবে এখন পর্যন্ত সে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে মাত্র 30%। দাম নিয়েও রয়েছে মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। সরকারের নির্ধারিত দামে চামড়া কিনছে না আড়তদাররা। গরুর চামড়া প্রকারভেদে বিক্রি হচ্ছে 800 থেকে 1200 টাকা, আর ছাগলের চামড়ার দাম নেই বললেই চলে, যা বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকায়। 30% চামড়া সংগ্রহ এখন পর্যন্ত করতে পারছি কাঁচামাল। বিভিন্ন ব্যাপারীর কাছে এখন চামড়া রয়ে গেছে। কাঁচামালটা আমরা গরুর মালটা কিনছি 1000 থেকে 1100 টাকা আদত মালটা। চামড়া 10 দিন রাখলে কোনো সমস্যা হবে না, কিন্তু সরকার যে দামটা দিছে আমাদের কেনার জন্যে আমরা ওই দামে কিনছি, কিন্তু বেচার সময় এই দামে বেচতে পারবো না, ট্রেনারেল এই দামে নেবে না। যদিও এই চামড়াই পার্শ্ববর্তী দেশ ভারতে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। সূত্র বলছে ভারতের পশ্চিমবঙ্গে ছাগলের চামড়া বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা, আর গরুর চামড়া বিক্রি হচ্ছে 2000 থেকে 2500 টাকায়। ফলে আড়তে চামড়া দিতে অনাগ্রহ মৌসুমি ব্যবসায়ীদের। শঙ্কা দেখা দিয়েছে পাচারের। সংখ্যা আছে, কারণ আমাদের দেশের কোনো নাই, তো সিন্ডিকেট পার্টি তো থাকেই, আর সরকারের কিছু কিছু আছে, ওরা তো বেশি খুব একটা গুরুত্ব দেয় না যে চামড়া কি হচ্ছে না হচ্ছে। ভারতের দাম বেশি, বাংলাদেশের দাম কম। এখান থেকে নিয়ে যা ভারতে বিক্রি করছে, দাম বেশি পাচ্ছে ভারতওয়ালারা, কিন্তু আমরা তো লসের সম্মুখীন গুনছি। তবে বিজিবির কর্মকর্তারা বলছেন চামড়া পাচার রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন তারা। বাড়িয়েছেন সীমান্তে টহলও। কোনোভাবেই যেন চামড়া পাচার না হয়, আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে আমরা
যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা তার পূর্ণ ব্যবস্থা নিয়েছি এবং আমরা ভিজিলেন্ট আছি বিশেষ করে সীমান্ত এলাকায়, যাতে কোনোভাবেই চামড়া পাচার না হয়, টহলের মাধ্যমে এবং সাধারণ মানুষকে সচেতন এবং সতর্ক করার মাধ্যমে। নীতি নির্ধারকদের নানামুখী সিদ্ধান্ত ও ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে দেশে চামড়া শিল্পের সংকট বাড়ছেই। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবছর 10 দিন পর্যন্ত চামড়া স্থানীয় পর্যায়ে সংরক্ষণ করা হবে, তারপরে পাঠানো হবে ট্যানারিগুলোতে, যা এবছর চামড়া পাচারের সংখ্যাকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দর্শক, এবার টি20 বিশ্বকাপে বাংলাদেশের সুপার 8 মিশনের খবর। বাংলাদেশের সুপার 8 মিশন শুরু কাল ভোরে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। শক্তির বিচারে এগিয়ে থাকা অজিতের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নাজমুল শান্তর দল। জয়ের জন্য মাঠে নামবে টাইগাররা। অন্যদিকে বাংলাদেশকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া। অ্যান্টিগায় বাংলাদেশ সময় ভোর 6:30টায় শুরু হবে ম্যাচটি। শিউলি রায়ের ম্যাচ প্রিভিউ। দীর্ঘ প্রায় 17 বছর পর টি20 বিশ্বকাপের সুপার 8-এর মঞ্চে বাংলাদেশ। এই মঞ্চে টাইগাররা খেলবে এমন বাজি ধরার লোক খুঁজে পাওয়া যেত না। কঠিন পথ পাড়ি দিয়ে সেরা 8-এ শান্তরা। প্রথম চ্যালেঞ্জ মাইটি অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে টপ অর্ডারের ব্যাটারদের রান খরা বেশ ভুগিয়েছে পুরো দলকে। এই দুশ্চিন্তায় ক্রমেই বেড়েছে। শান্ত, লিটন, তানজিন কেউই রানে নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হলে এই তিনজনকে রান করতে হবে, আর তা না হলে জয় পাওয়া কঠিন হবে। তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহর উপর ভরসা টাইগারদের। টপ অর্ডার ভরসা দিতে পারলে লড়াকু স্কোর দাঁড় করানোর ভিত্তি পাওয়া যেত। বলারদের পারফরমেন্স চোখে পড়ার মতো। বাংলাদেশ সুপার 8-এ খেলছে পুরোপুরি বলারদের অবদানে। স্বল্প রানের পুঁজি দিয়ে লড়াই করে জয় এনে দিয়েছেন তাসকিন, মোস্তাফিজ, তানজিম, রিশাদরা। তবে সুপার 8 বলে তাদের সামনে এমন চ্যালেঞ্জটা আরো বেশি থাকবে। অস্ট্রেলিয়া রয়েছে দুর্দান্ত ছন্দে। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে দাপটে জয় পেয়েছে অজিরা। ওয়ানার হেড, স্টয়নিসার ছন্দে আছেন। বাংলাদেশকে পেলে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন অনেজ ওপেনার ওয়ানার। অন্যদিকে জাম্পার কামিজ হেজেলউড টাইগার টপ অর্ডারের মাথা ব্যথার কারণ হতে পারেন। তবে প্রতিপক্ষ সহজ হলেও টি20 বলে সতর্ক মিসেল মার্সেল দল। শিউলি রায়, দেশ টিভি। এবার দেশ টিভি নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। জনসাধারণকে মানসম্মত নাগরিক সেবা দিতে ঢাকা মহানগরীকে ভাগ করা হয় দুটি ভাগে। তবে বেশ কয়েক বছর কেটে গেলেও এখনও নিশ্চিত হয়নি নাগরিক সেবা। মিরপুরের মদিনানগর এলাকায় এখনও রয়েছে গ্যাস সংকট। রান্না বান্না কম হওয়ায় প্রায় সময় খাবার খেতে হয় দোকান থেকে কিনে। এই কারণে অনেক পরিবারে দেখা দিচ্ছে কলহ। ইফতেখার রেজার রিপোর্ট। মিরপুরের মদিনানগর আবাসিক এলাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডের অধীন। এই এলাকার বাসিন্দারা বলছেন গেল 7-8 বছর ধরেই চলছে তীব্র গ্যাস সংকট। এখানে গ্যাস আসে অতিথির মতন। রাত 11টায় এসে চলে যায় ভোর 5টা থেকে 6টার দিকে। সারাদিন আর দেখা পাওয়া যায় না রান্নাঘরে। গ্যাস না থাকায় রান্নার বালায়ও নেই। বাড়ির বাইরে ভিড় করছেন এলাকার নারীরা। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন কর্মজীবী মানুষ। মনে করেন ভাড়াটিরা সারাদিন গার্মেন্টসে চাকরি করে, আসে মনে করেন রাত্রে 11টায়। সেই রাতে 11টা বাজে গ্যাস আসে না, রাত 12টা বাজে গ্যাস আসে। একটা ভাড়াটা দেয় আমাদের টিন সেট বাসা, যদি না থাকে ভাড়াটা দিলে আমাদের তো কষ্টই হয়। রাঁধতে রাঁধতে 2টা বাজতে জায়গা, তখন কি বেড়ারা খাইবে কোন সময়, আবার ঘুমাইবে কোন সময়, আবার সকাল উঠতে কাছে যাবে কোন সময়। গ্যাসের সরবরাহ না থাকায় অনেক আগেই রান্না করতে হয় এই এলাকায়। এতে খাবার অনেক নষ্ট হয়। বাইরে থেকেও খাবার কিনে খেতে হয়, যার কারণে হচ্ছে নানা রোগ। অসুখ হচ্ছে, পেট খারাপ হইতেছে, আপনার বমি হইতেছে। কি করবো, বাচ্চাদের তো না খাওয়া রাখা যায় না, যেহেতু স্কুল সকালে। মানুষ অসুস্থ হয়ে জায়গা, প্রত্যেকটা ঘরের ভিতরে অশান্তি, মহিলাকে ছাড়াছাড়ি হয়ে জায়গা, স্বামী স্ত্রী মারামারি হয়ে জায়গা, কিন্তু গ্যাসটা সমান হইতেছে না। আমাদের সকাল 6টার দিকে গ্যাস জায়গা, রাত 11টার দিকে আসে, কিন্তু আমাদের এই দুইবে সমস্যা হয় বেশি। এলাকাবাসীর অভিযোগ, গ্যাস না পেলেও প্রতি মাসেই দিতে হচ্ছে গ্যাস বিল। এই সমস্যা সমাধানে কাউন্সিলরও নেন না কোনো উদ্যোগ। আমাদের আসলে সবাই জানাইছে, এটা নিয়ে মানে তারা অতটা গুরুত্ব দেয় না আর কি। আমাদের এই সমস্যা অনেক বছর ধরে চলতেছে এবং চলতেইছে। আমাদের যদি কার্ডের সিস্টেম হইতো তাইলে কিন্তু আমরা 300 টাকার কার্ড
গ্যাসও ব্যবহার হইতো না। রোজার মধ্যে তো মনে করেন যে এভরিডে ইফতারি করতে হয় মনে করেন যে ওই লাঠি চুলা দিয়ে। তো বাচ্চা কাচ্চারা যে স্কুলে যায় মনে করেন বাধ্য হয়ে আমাদের লাস্টে দোকান থেকে কিনে আনতে হয় খাবার। স্থানীয় কাউন্সিলর বলছেন ৩ নম্বর ওয়ার্ডের পুরোটাতেই গ্যাসের সমস্যা। সমাধানের পথ ছেড়ে দিলেন গ্যাসের জাতীয় পরিস্থিতির উপর। আমার যতটুকু দায়িত্ব আছে আমি চেষ্টা করছি, আপনারা দোয়া করবেন। জাতীয় গ্রিডের গ্যাসের যখন সংকট কমে যাবে ইনশাল্লাহ আমরা আশা করি যে ওই মদিনানগরের গ্যাসের সমস্যাও তখন দূর করা যাবে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে সময় মতো খাবার খেতে পারবে এই এলাকার মানুষ। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।